জোনায়েদ সাকিব ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, একটা পত্রিকার নিউজ পড়ছিলাম যে অস্থিরতার একটা আশঙ্কা করছে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা, বিশেষ করে জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো এই আন্দোলনকে নিয়ে। কারণ হচ্ছে সেই রিপোর্টে যেটা বলা হচ্ছে যে জামাত এতদিন বিএনপির সহযোগী বা সতীর্থ হিসেবে আন্দোলন করেছে, জামাতের মাঠের শক্তি অনেক বেশি, ফলে এখন যেহেতু তারা আলাদাভাবে আন্দোলন করছে, ফলে তাদের সেই শক্তি আরও বেশি প্রদর্শিত হতে পারে। ফলে এটি নিয়ে একটা চিন্তা আছে। নির্বাচনের সময় প্রায় চূড়ান্ত, খালি তারিখটা আমরা জানি না। তার আগে এই আন্দোলন আসলে কি কোনো অস্থিরতা বাড়াতে পারে? আপনারা দীর্ঘদিন আলোচনা করলেন ঐক্যমত্য কমিশনে, সেখানেও যে মনোভাব, জামাতকে কি আসলে সিরিয়াস মনে হয়েছে এসব বিষয়ে? ধন্যবাদ। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। গত রোববারে আমাদের ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক ছিল, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন, ঐক্যমত্য কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্ব যারা প্রতিনিধিত্ব করেন তারা ছিলেন। সেইখানে যা বক্তব্য এসছে, এর আগেও আমরা ভিতরে যা বক্তব্য শুনেছি, মোটামুটিভাবে ওই বক্তব্যকে যদি আমরা গণ্য করি, তাহলে একটা বিষয় আমরা বলেছিলাম যে, যেটা কিছুটা আগে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল, যে আমাদের চেষ্টা করা উচিত এই যে ঐকমত্যের প্রক্রিয়া, এর মধ্য দিয়েই আমরা ঐকমত্যের প্রশ্নটাকে মীমাংসা করার চেষ্টা করি, এবং এখানেই সব যত রকম যাকে বলে যে শেষ পর্যন্ত আমরা চেষ্টাটা চালিয়ে যাই। সেই কারণে 15ই আজকে পর্যন্ত যে সময়সীমা ঠিক করা হয়েছিল, এইটা যথেষ্ট নয়, কেননা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে মতামতগুলো এসছে সেখানে কোনো এখনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কাজেই আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা জরুরি। কমিশন তো কোনো কিছু চাপিয়ে দিতে পারে না, কমিশন প্রস্তাবগুলো তুলে ধরতে পারে। কাজেই রাজনৈতিক দলগুলোর কমিশনের কাছ থেকে কিছু চাওয়ার চাইতে বরং প্রথমে নিজেদের মধ্যে চেষ্টা করা উচিত যে তারা কোনো ঐক্যের জায়গায় পৌঁছাতে পারে কিনা। এবং এই ক্ষেত্রে সবগুলো দলই কম বেশি এইখানেই ঐকমত্য তৈরির জন্য চেষ্টা করা উচিত বলে তাদের মতামত দিয়েছেন। নির্বাচন সময় মতো হওয়া দরকার এবং একটা ঐক্যবদ্ধ পথ আমাদের খোঁজা দরকার। তার জন্য কিছুটা সময় লাগবে, সে কারণে ঐকমত্য কমিশনের সময়সীমা আরও বৃদ্ধি করা। আমরা এই মাসটা চেয়েছিলাম, সম্ভবত কমিশন আরও 15 দিন বাড়িয়ে 1 মাস সময়সীমা বৃদ্ধি করেছেন। তো সেইটা ইতিবাচক দিক। আমাদের এখন উচিত হবে যে যতদূর পর্যন্ত একটা ঐতিহাসিক অভ্যুত্থানের পরে আরেকটা ঐতিহাসিক কাজ আমরা বাংলাদেশে হয়েছে, যেটা হচ্ছে এই আন্দোলনকারী দলসমূহ, যাদের মধ্যে রাজনৈতিক আদর্শগত অনেক পার্থক্য আছে, তারা এই দীর্ঘদিন একসাথে বসে ঐকমত্যের জায়গা তৈরি করার চেষ্টা করছে। সব বিষয়ে তো ঐকমত্য হয়ে যাবে না, আমরা তো ধরুন একটা দল বানাতে যাচ্ছি না। ফলে বিভিন্ন রাজনৈতিক দল আছে মানেই তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে, সেটা প্রতিফলিত হবে। ক্ষমতার ভারসাম্য আমরা চাই, কিন্তু কে কিভাবে ক্ষমতার ভারসাম্য বোঝে সেই বিষয়ে তো পার্থক্য থাকবে। জবাবদিহিতা চাই, সেই জবাবদিহির প্রশ্নটাও কে কিভাবে দেখছেন, সে কি কোন কাঠামোর মধ্যে দিয়ে, কোন ধরনের নিয়মের মধ্যে দিয়ে জবাবদিহি প্রতিষ্ঠা হবে, সেটাও তো পার্থক্য হবে। কিন্তু সর্বাপেক্ষা ঐকমত্যে পৌঁছানো আর ভিন্ন মতের মীমাংসা কিভাবে হবে। একটা পথ আছে আন্দোলন, কিন্তু আন্দোলন কে কার বিরুদ্ধে করছে। যেমন ধরুন এই আন্দোলন যদি আমরা করি, হ্যাঁ ঠিক আছে, আমরা একে অপরের জনমত সৃষ্টি করছি, জনমতের একটা চাপ তৈরি করতে পারি, ফলে আন্দোলন করার অধিকার সকলেরই আছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, সেটা যার যার আন্দোলন করছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেহেতু এই সরকারকে আমরাই সমর্থন দিয়েছি, তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন না, রাজনৈতিক দল কি একে অপরের বিরুদ্ধে আন্দোলন করবে? যারা সবাই বাইরে আছে ক্ষমতায় থাকলে ক্ষমতাসীনের বিরুদ্ধে আন্দোলন করা যায়। তাহলে এইখানে আসলে মূলত এটা জনমত তৈরির প্রশ্ন, তারা জনমত তৈরি করছেন, কিন্তু মীমাংসাটা তো শেষ পর্যন্ত ওখানেই করতে হবে। যদি শক্তি প্রয়োগ দিয়ে মীমাংসা করার চেষ্টা করা হয়, যে না আমরা যা বলবো সেটাই হবে, তখন তো আসলে এটা মতবিরোধটা বিরোধের রূপ নিবে, সেটা সংঘাতের চেহারাও নিতে পারে। ফলে সেই জায়গাটা কাঙ্ক্ষিত না, সেটা আমাদের জন্য ঠিক হবে না, এবং আমরা তখন এটা অস্থিরতার প্রশ্ন আসতে পারে, যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে কিনা। কিন্তু সকলেই একটা দায়িত্বশীল জায়গা প্রদর্শন করেছেন যে না, আমাদেরকে এখানে মীমাংসা করতে হবে, সেজন্য সময় বাড়ানো দরকার। দুটো প্রশ্ন মূল হিসেবে দাঁড়িয়েছে। একটা হচ্ছে যে এই যে আমরা ঐকমত্য হলাম, হ্যাঁ এখানে একটা কথা বলে নেওয়া যেতে পারে যে ঐকমত্যের জায়গাগুলো আরেকটু
আরেকটু প্রসারিত করা যায় কিনা, যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই নোট অফ ডিসেন্টের প্রশ্নগুলো আরেকবার রিভিউ করা যায় কিনা, সেইগুলো আমরা দলগুলো একে অপরকে আহ্বান জানাতে পারি যে আমরা যেসব বিষয়ে ছোটোখাটো প্রশ্নে, মানে খুব একেবারে মৌলিক জায়গায় না, যেমন তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন যদি আমি ধরি, কিংবা নারীর আসনের প্রশ্ন একটু রিভিউ করা যেতে পারে, উচ্চকক্ষে পিয়ারের প্রশ্নটা রিভিউ করা যেতে পারে। এই ধরনের প্রশ্নগুলোতে আমরা আবার আলোচনা করে কোনো এক জায়গায় ঐকমত্যে আসতে পারি কিনা, এইভাবে আমরা ঠিক করতে পারি যে কোন বিষয়গুলোতে আমরা সকলেই পূর্ণ একমত হয়েছি। আর শেষ পর্যন্ত আলোচনার পরেও, মানে পুনরায় আলোচনার পরেও যা শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট থেকে যাবে সেইটার মীমাংসা তো জনগণ করবে। মানে জনগণ যাকে জয়ী করবেন পার্লামেন্ট করবে না, জনগণ ভোট দিয়ে করবে। জনগণ ভোট দিয়ে যে মতের পক্ষে আসলে কার্যত ভোট বেশি দিচ্ছেন, বিজয়ী করছেন, তারা গিয়ে সেটা বাস্তবায়ন করবেন। ফলে আগামী নির্বাচনে ফয়সালা করে দিবে যে কোন মতটা আসলে গৃহীত হবে। এইটা হচ্ছে সাধারণভাবে গণতান্ত্রিক পদ্ধতি। এখন এইটার পরে কিন্তু দুটো জিনিস এখানে আসলে তারপরেও তর্ক করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমরা একমত হয়েছি এটা বাস্তবায়নের গ্যারান্টি কি। আমরা তো দেখেছি যে ঐকমত্য হয়েছে আগেও, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় যাওয়ার পরে অথবা নির্বাচন হয়ে যাওয়ার পরে বাস্তবায়ন হয়নি। ফলে বাস্তবায়নের একটা আইনি বাধ্যবাধকতার প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি এবং এ বিষয়ে সকলেই একমত যে আসুন এই আইনি বাধ্যবাধকতা তৈরি করি। কিন্তু আইনি বাধ্যবাধকতা তৈরি হওয়ার দুটো পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে একেবারে সংবিধান স্থগিত করে দিয়ে, কিংবা এমন পদ্ধতিতে যাওয়া যেটা সংবিধান স্থগিত করারই নামান্তর, সংবিধানের বাইরে গিয়ে উপরে কোনোটা স্থান দেওয়া, যেটা এখানে এখনো পর্যন্ত কোনো কনসেনসাস তৈরি হয়নি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে না, এই সরকার গঠিত হয়েছে যে ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে, সেই সরকারই তো ঐকমত্য কমিশন গঠন করেছে, সেই সরকারই তো ঐকমত্য কমিশনের মধ্যে দিয়ে একটা সনদ তৈরি করেছে। কাজে এই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটাও ওইভাবে যে সুপ্রিম কোর্টের পরামর্শে ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে সরকার গঠিত হয়েছে, সেই একই ধারাবাহিকতায় আমরা একটা আইনি বাধ্যবাধকতার জায়গা খুঁজতে পারি। আরেকটা প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে ঠিক আছে আইনি বাধ্যবাধকতা আগামী নির্বাচন, সংসদ গঠিত হলো, সেখানে এইগুলো সব সংবিধানে সংযোজন হলো, সেটা টিকবে কিভাবে, টেকসই হবে কি? সংশোধনী করলে, অষ্টাদশ সংশোধনী যদি হয় আমাদের এই সবগুলো সংস্কার, তাহলে দেখা যাবে যে এটা আসলে পরবর্তীতে আদালত কর্তৃক চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে এটাকে যদি গণপরিষদ হিসেবে ডিক্লেয়ার করা হয়, তাহলে একটা নতুন সংবিধান করার প্রশ্ন এখতিয়ার দাঁড়ায়, যেটা আবার সকলে কনসেনসাস না। মাঝামাঝি একটা জায়গায় যাওয়া যেতে পারে যে আগামী সংসদ দুটি ক্ষমতা সম্পন্ন হবে। এক, মৌলিক সংস্কারের ক্ষমতা থাকবে এই সংসদের। দুই, 5 বছরের জন্য সে রাষ্ট্র পরিচালনা করবে। এই দুই ক্ষমতা সম্পন্ন সরকার যদি ওই আইনি বাধ্যবাধকতার ধারাবাহিকতায় এটা যদি গভর্নমেন্ট একটা অর্ডিন্যান্স কিংবা কোনো ধরনের জারি করে, তাহলে আগামী নির্বাচনের নাম আপনি যাই দেন, দুইটা ক্ষমতা নিচ্ছে, তার মানে জনগণ এখতিয়ার দিচ্ছে আগামী সংসদকে সে মৌলিক সংস্কার করতে পারবে। এই দুটো প্রশ্নে আমরা ঐকমত্যের জায়গা এখনো দারুণভাবে আশাবাদী। আমরা মনে করি যে আমরা সকলে একটা জায়গায় পৌঁছাতে পারবো, এবং পৌঁছালে আমাদের মধ্যে নির্বাচন কেন্দ্রিক যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা তো থাকবেই, কিন্তু যদি এই প্রশ্নগুলো নিয়ে আমরা বিরোধে জড়িয়ে পড়ি, সেই ক্ষেত্রে অস্থিতিশীলতার কিছুটা আশঙ্কা থাকে। আমি যেটা বলবো যে কোনো কোনো দল রাজনৈতিকভাবে এই কৌশল নিতে পারে যে আমরা আগে থেকেই আমাদের যে নির্বাচনী প্রতিযোগিতা, সেটা আমাদের এই জায়গাটা আমরা নেব, এবং পলিটিক্যাল প্রোগ্রামকে আমাদের নির্বাচনী প্রতিযোগিতার সাথে প্রায় একাকার করে আমরা জনমতকে আমাদের পক্ষে আনার চেষ্টা করব। সেটা তাদের প্রত্যেক দলের কৌশল হতে পারে। কিন্তু আমরা গণসংহতির পক্ষ থেকে এবং আমাদের গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা প্রায় এটা আহ্বান জানিয়ে আসছি, প্রায় বিগত 1 বছর ধরে বলতে পারেন, যে আমরা একটা ঐতিহাসিক পর্বে আছি। আরেকটা 1972 সাল, 72 সালে আসলে দেশ গঠনের ব্যাপার ছিল, 2025 সালে সে দেশ পুনর্গঠন কিংবা রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন। এই প্রশ্নে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা দরকার। ন্যূনতম জাতীয় ঐক্যমত্যকে যদি ছাপিয়ে যায় আমাদের দ্বন্দ্ব সংঘাত, তাহলে আমরা বিপদের খাদে পড়ব।